দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন সিনিয়র অ্যাডভোকেট জনাব মঞ্জিল মোর্শেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, আছেন জনাব নূর খান, মানবাধিকার কর্মী। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। জনাব মঞ্জিল মোর্শেদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনি জানেন যে এলজিআরডি উপদেষ্টার তার এপিএস এর দুর্নীতি এবং তার বাবার একটি ঘটনা, এটা নিয়ে বেশ আলোচনা চলছে। আজকে এলজিআরডি উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি অনুষ্ঠানে বলেছেন যে পদত্যাগের বিষয়ে এখনই তিনি কোনো সিদ্ধান্ত নেননি এবং পদত্যাগের পর যদি উনি করেন কোন রাজনৈতিক দলে যোগদান করবেন সেটিও পরিষ্কার করেননি এবং বলেছেন যে এনসিপিতেই যোগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো ওনাকে ঘিরে যে সংবাদগুলো আসলে ঘুরছে এই বিষয়ে আপনার মন্তব্যটা একটু জানতে চাই। এটি তো খুব বেশি মন্তব্যের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ হলো আপনার সরকার গঠন হওয়ার পরে একজন উপদেষ্টা হিসেবে সে ওখানে আছেন এবং সেটি প্রধান উপদেষ্টার চয়েসই ওখানে তাকে দেওয়া হয়েছে। যেহেতু সে 5ই আগস্টের মুভমেন্টের ছাত্রদের নেতৃত্বের মধ্যে একজন ছিলেন, সেই হিসেবে প্রতিনিধি হিসেবে তাকে দেওয়া হয়েছে এবং সেখানে তারা এই যে বিষয়টা এসছে সেটি হলো একটা নৈতিকতার প্রশ্ন। তার বাবা তার মিনিস্ট্রিতে কন্ট্রাক্টর হিসেবে একটা লাইসেন্স দিয়েছেন, অর্থাৎ এটা বুঝাই যায় যে একটা দুর্নীতির পরিকল্পনা ছিল। তো এইটা কেন আলোচনা করছেন আপনারা? আমার প্রশ্ন এটি আলোচনা করার দরকার কি? কারণ এটা আপনারা কি এই জন্য আলোচনা করছেন যে এটা আইনত হয় নাই, মানে আইনের ব্যত্যয় হয়েছে, এটা যদি আপনি বলতে চান তা আমি বলবো যে এটা আলোচনার তো দরকার নাই। কারণ আইন অনুসারে কোন জায়গায় কি হচ্ছে এটা আমাকে বলেন একটু। যদি আইন অনুসারে কোথাও কিছু না হয় তাহলে এটা নিয়ে কেন এত আলোচনা, তাই না? কথাটা তো হলো আইন অনুযায়ী যদি হয় তাহলে আপনার প্রশ্ন আসবে যে হ্যাঁ আইনের কথা, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যিনি মন্ত্রী উপদেষ্টা আছেন তার বাবাই ওখানে কন্ট্রাক্টর করলে সেখানে সে কাজগুলো সেখানেই চলে যাবে এবং সেক্ষেত্রে একটা দুর্নীতি হবে, যেটা আগের সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগের কারণে আমরা পরিবর্তন আনলাম সে পরিবর্তনটা আসলে আর পরিবর্তন হবে না। এটাই তো কথা। এখন কথা হলো যে এই একটা বিষয় আলোচনা করে তো আর যদি আমরা মানে খুব ক্রেডিট দিতে চাই গভর্নমেন্টকে যে একটা অন্যায় হয়েছে, বেআইনি হয়েছে, এটা তুমি রিকভার করে ফেলো, তাতে তো গভর্নমেন্টের কোনো লাভ হবে না। তাতে গভর্নমেন্টের কোনো লাভ হবে না, কারণ গভর্নমেন্টের এটা বহু সেক্টরে বহু জায়গায় এইরকম বেআইনি কাজগুলোই চলছে। জুডিশিয়ারি থেকে শুরু করে আমি মিডিয়া বলেন, আপনাদের মিডিয়ার অবস্থাটা কি বলেন? মিডিয়ার অবস্থাটা তো কি স্বাধীনভাবে মিডিয়া কি আছে? আপনারা তো মিডিয়া দখল করা, ভয়ভীতি দেখিয়ে আপনারা মিডিয়াকে এক ধরনের ইয়ের মধ্যে নিয়ে গেছেন যে তারা স্বাধীনভাবে কিছু করতে পারছে না। যা করছে চেহারা দেখলে, নিউজের ভাব দেখলেই বোঝা যায় যে এটা একটা মোটিভেটেড নিউজ, অর্থাৎ ইচ্ছা করে চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন? কারণ সবাই ভয় পাচ্ছে, ভয়ের রাজনীতি একটা ঢুকে গেছে। এখন তো ধরেন আগে তো একটা গুম খুম ছিল, সেটা হলো একটা পার্টিকুলার ব্যক্তির গুম হবে, হয়তো 5,000 লোকের একটা গুমের সম্ভাবনা ছিল, ওই 5,000 লোক খুব ভীত সন্ত্রস্ত, তাই না? কিন্তু 12 কোটি 15 কোটি লোক কিন্তু ওইটা ভীত সন্ত্রস্ত না, কারণ তারা যারা পলিটিক্স করতেন অমুক না, তাদের তো আর গুমের সম্ভাবনা নাই। তারা বিএনপি করতেন, জামাত করতেন, তাদের এগুলো সম্ভাবনা ছিল। যারা রাজনীতি করতেন তখন একটা লিমিটেড পরিমাণের বিপলের একটা ব্যাপার ছিল। কিন্তু আজকে কি অবস্থা? আজকে তো মানে ওর চেয়ে অনেক বেশি লোক অনেক আতঙ্কের মধ্যে আছে। প্রতিটা লোকই আতঙ্কের, যে ব্যবসায়ী আছেন সে আতঙ্কের মধ্যে আছেন, সে ব্যবসা করতে পারবে কিনা, নাকি তাকে দোষর করা হবে। যে মিডিয়ার সাংবাদিক আছে সে কি সাংবাদিকতা সঠিকভাবে করতে পারবে কিনা, পক্ষে না গেলে আবার দোষর হয়ে গেল কিনা। তারপরে আপনার এই রাত্রে বাড়িঘর জ্বালাই দেওয়া, দখল করা, পিটনি দেওয়া, এইগুলো তো অহরহ চলছে। তো এগুলো তো কোনোটাই আইনের কাজ না। তো একটা সব জায়গায় যেহেতু আইনের কাজ চলছে না, তবে এখানে আর আইনের কাজের এত সূত্র ধরে আমাদের লাভ কি? যদি আপনাকে ধরতেই হয় তাহলে আপনাকে টোটাল বিষয়টাকে ধরতে হবে যে রাষ্ট্র আইন অনুযায়ী অনেক কিছু চলছে না, অর্থাৎ আইনের শাসনের ব্যত্যয় হয়েছে। এই জায়গাটা যদি আপনি না ধরেন তাহলে কিন্তু আসল গোড়াটা রিকভারি করা যাবে না। আরেকটি কথা বলা হয়েছে যে রাজনীতির ব্যাপারে, দেখুন এটা তো সত্য কথাই যে রাজনীতি তো যেহেতু সে এখন তো রাজনীতি করতে পারছেন না, যেহেতু সে ক্ষমতায় আছেন, এরপরে যাওয়ার পরে রাজনীতি করবেন। হ্যাঁ, সে এনসিপি কেন, সে বিএনপিতেও জয়েন করতে পারে, জামাতেও জয়েন করতে পারে, এটা তো কোনো নাই, বাধ্যবাধকতা নাই। কারণ আপনার নিশ্চয়ই পরিবেশ পরিস্থিতি বিবেচনা করবেন, কারণ আজকে এনসিপি যেভাবে গঠন করা হয়েছিল, আজকে এই কয়েক মাসের মধ্যে তো তার অবস্থা কোথায় গিয়েছে, তলানিতে ঠেকেছে না? তো আজকে দেখলে তো বোঝা যায় যে প্রথম মনে হচ্ছিল তারা মনে হয় 1 নম্বর দল হয়ে যাবে, কিন্তু এখন তো 5 নম্বর দলের মধ্যে চলে আসছে। অতএব সেক্ষেত্রে সে ওই দলে যাবে কিনা এটা একটা প্রশ্ন হতে পারে। এটা তো এই প্রশ্নটা 5 নম্বর দল
দল বলছে যে এখন সব দলের পিছনেই তো আছে। আপনি দেখেন আজকে সমাবেশ হলে তাদের পক্ষে কয়জন লোক যাচ্ছে। একটা নতুন দল, তাকে তো সময় দিতে না, হবে। এটা নতুন দল কিন্তু না, এটা কিন্তু বলা হচ্ছে গণ অভ্যুত্থান, আর তারা বলে বিপ্লব। বিপ্লবের মধ্যে তো দল, তার মানে সবই তো তার সঙ্গে থাকবে। কোথায় তার সঙ্গে, কোথায়? যার যার দলের শেষে চলে গেছে তার লোক কোথায়? আর ছাত্ররা প্রতিষ্ঠানে চলে গেছে। তারপরে সেটাও একটা, হ্যাঁ, যদি আপনার একটা টার্গেট থাকতো যে, এবং একটা যদি দেখাইতে পারতো যে আমরা অনেক কিছু করব, কিন্তু তাদের করার লক্ষণটা তো আমরা দেখতে পাচ্ছি। করার লক্ষণটা হলো জোর জবরদস্তি করে মিডিয়ার রিপোর্টটাকে ইয়ে করা, জোর জবরদস্তি করে ব্যবসায়ীদের বিরত করা, জোর জবরদস্তি করে রাজনীতি বন্ধ করা, জোর জবরদস্তি করে মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করা। এগুলোই তো তারা হুমকি দামকি দিচ্ছে। তো এগুলো তো মানুষ ভালো চোখে নেয় নাই। ভালো চোখে নেয় নাই দেখে কিন্তু তাদের অবস্থাটা আপনার কেন বলেন, আপনার কয়েকদিনে গত 15-1 মাসের মধ্যে দেখেন তাদের মিটিংগুলোর অবস্থা। আগের মিটিং আর এখন মিটিং দেখলে দেখবেন তো, এখানে অবস্থাটা দেখলেই বোঝা যায় যে পাবলিকের পার্টিসিপেশনটা কোথায় আছে। আর অলরেডি তো এটা মিডিয়ায় আলোচনা হচ্ছে, সব জায়গায় আলোচনা হচ্ছে যে তারা যদিও যেভাবে করা হচ্ছিল মনে হচ্ছিল যে বিএনপির সমান সমান তারা হয়ে যাবে, এরকম কিন্তু মানুষের একটা ধারণা ছিল যে অনেক কিছু করে ফেলছে তারা, কিন্তু সেখানে আছে তারা তো জামাতেরও পিছনে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করবো, আর আপনি কমিটিগুলো করুক, এখানে তো ঢাকার কথা, জেলা উপজেলা বিভিন্ন জায়গায়, সেখানে তো অনেক অনেক জায়গায় তো তারা দেখা যাবে যে জাতীয় পার্টির পরের অবস্থানে তারা চলে যাবে। কারণ জনমত লাগবে। তো জনমত আপনারা ধরেন বললেন একসময় যে ছাত্ররা, তো একসময় তো ছাত্ররা সবাই ইউনাইটেড ছিল, বৈষম্য বিরোধী, কিন্তু আজকে তো ওই ছাত্ররা নাই। ওখানে তো এখন লিমিটেড এনসিপির মধ্যে তো একটা মিনিমাম পার্সেন্টেজ চলে আসছে। কারণ এখন যেহেতু তাদের পরিকল্পনা, তাদের অন্য রাজনীতি করা, কেন একসময় যখন করা হয়েছিল তখন তো মনে করা হয় না যে তারা সবাইকে সরাই একটা রাজনৈতিক দল করে ক্ষমতা নেবে। আজকে ধরুন ডক্টর ইউনূস সাহেবের যে অনেকে সমালোচনা করছে, অনেকে এই যে বিএনপি বিশেষ করে বারবার বলছে, বা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচন কেন দিচ্ছে না, তো এই যে সন্দেহটা তার উপরে এসছে, নিশ্চয়ই একটা কারণ আছে, তাই না? একটা প্রিভিলেজ দিতে চাচ্ছেন আপনি কাউকে না কাউকে, এবং সেই প্রিভিলেজটা তো একটু স্পষ্ট হয়ে গেছে যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকেই দিচ্ছে। নাহলে প্রশাসন কিভাবে, ডক্টর ইউনূস সাহেবের প্রশাসন কিভাবে এনসিবির পক্ষে কাজ করে বলেন? এই যে মিটিং টিটিং করা বিভিন্ন জায়গায় আছে। আমি একটু আলোচনা আবার ফিরবো। আমি জনাব নূর খান আপনার কাছে এই বিষয়টি একটু জানতে চাই, আর একটু জানতে চাই, সেটা হলো যে এলজেড উপদেষ্টা বলেছেন যে তার এপিএস এর যে দুর্নীতির বিষয়টা, এটা দুদক তদন্ত করছে এবং তদন্তের পরে প্রয়োজনীয় ব্যবস্থা আসলে নেওয়া হবে। এবং উনি আজকে এও বলেছেন যে এমন সংবাদ, সোর্স ছাড়া এমন সংবাদ পরিবেশন করাটা আসলে বিভ্রান্তিমূলক ছিল এবং গণমাধ্যমকে সর্বোচ্চ সতর্কতার সাথে সংবাদ প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তিনি। তো আমরা এর আগেও দেখেছি যে কারো বিরুদ্ধেই কোনো নিউজ হলে আসলে গণমাধ্যমের উপর এক ধরনের চাপ তৈরি করা হয় এবং এই ধরনের বক্তব্য দেওয়া হয়। এই ধরনের বক্তব্যটাকে আসলে কাঙ্ক্ষিত? কোন সংবাদপত্র যদি ভুল তথ্য প্রকাশ করে, আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে বাংলাদেশের দীর্ঘদিন যে প্র্যাকটিসটা হচ্ছে, যার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হচ্ছে বা যেই মহলের বিরুদ্ধে, তারা সবসময় সংবাদপত্রকে টার্গেট করে কথা বলেন। যেমন এই ক্ষেত্রে বলা হয়েছে যে সত্য মিথ্যা নিরূপণ করে। আসলে বিষয়টা হচ্ছে কি, যখন এপিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, যখন বাবার এই ধরনের লাইসেন্সের অভিযোগ আসে, তার মানে ওনাকে নিজে একটু প্রশ্ন করা উচিত যে ওনার অবস্থানটা তাহলে কি, উনি কি নিজে দুর্নীতিগ্রস্ত, না হলে এই সুযোগগুলি এপিএস বা তার বাবা বা কোনো ব্যবসায়ী তার বাবাকে দিয়ে নিতে পারে কি না, এটি একটি বড় প্রশ্ন। আরেকটা হচ্ছে যে কথা আমি আমার পূর্ববর্তী বক্তার সাথে সম্পূর্ণ একমত, আর তার সাথে একটু যুক্ত করতে চাই যে 5ই আগস্টের পূর্ব অবস্থাটা আমাদের সবাই একটু বিশ্লেষণ করা উচিত। আমরা মনে করছি মহাবিপ্লব করে ফেলেছি। আসলে একটা বিপ্লবী দল কি ছিল? সামনে কোনো টার্গেট দেওয়া ছিল, ডিমান্ড ছিল, কোনো ঘোষণা ছিল? কিচ্ছু ছিল না। ছিল কোটার আন্দোলন, তারপরে এটা 6 দফা, তারপরে এটা 1 দফায় রূপান্তরিত হলো। তার মানে হচ্ছে হাসিনার বিদায়, এবং জনগণ টোটাল জিনিসটার নেতৃত্ব দিয়েছে। ছাত্ররা কর্মসূচি ঘোষণা দিয়েছে, জনগণ বাস্তবায়িত করেছে এবং গণ অভ্যুত্থান সফল হয়েছে। তারপরে যে কারাকারিটা আমরা দেখলাম, এটা খুব দুর্ভাগ্যজনক যে কখনো এইটার মানে ক্যাশ করতে চেয়েছে এই ছাত্র নেতারা যারা এনসিপি করেছে, কখনো দেখেছি শিবিরও বলেছে যে তারা ছিল, কখনো বিএনপির ছাত্র সংগঠন বা বিএনপিও বলেছে। মোদ্দা কথা, বাংলাদেশের সব রাজনৈতিক দলই কম বেশি, এমনকি স্বৈরাচারের সহযোগীরাও বা রাজনৈতিক দল ছাড়া আমরাও তো রাজনৈতিক দল না, সব মানুষ পার্টিসিপেট করেছে যার যার জায়গা থেকে, এবং এই জায়গাটিকে অবমূল্যায়ন করা হয়েছে। অবমূল্যায়ন করার মধ্য দিয়ে এই যে আহামরি কিছু কথাবার্তা, অত্যন্ত দাম্ভিকতার সাথে কিছু কথাবার্তা কিন্তু গত 6 মাস যদি লক্ষ্য করে থাকেন আমরা দেখেছি। এটা এক ধরনের হুমকি, যেই হুমকির কারণে হাসিনার পতন ঘটেছে, যে মানে আস্ফালনের কারণে
একই ধারাবাহিকতা কিন্তু চলছে। এবং দেখেন মব জাস্টিসের নামে, বা আপনি অবাক হয়ে যাবেন, 20-25-30 জন মানুষ দাঁড়িয়ে কি সুন্দর একের পর এক ঘটনা ঘটাইলো, মানুষকে হত্যা করলো, মানুষের বাড়ি ঘরে আগুন দিল, মানুষের সম্পদ লুট করলো, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিল। এবং আমরা দেখলাম যে বাংলাদেশের ইতিহাস যদি 60-এর দশক থেকে দেখি, আমরা কোনো রাজনৈতিক দল এত সুন্দর অফিস করে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি, যেটি নতুন ছাত্র সংগঠন আলারা দেখাই দিল যে অনেক কিছু তারা পারে। কিন্তু এগুলি নিয়ে কিন্তু প্রশ্ন আছে, তাদের ভাবতে হবে এই প্রশ্নগুলি কিন্তু জেনতেন প্রশ্ন না। এই প্রশ্ন করার কারণে যারা তারা আপনি গলা টিপে ধরবেন, এই সুযোগ আর বাংলাদেশের নাই। কারণ বাংলাদেশে একটা জিনিস হয়ে গেছে, অসংগঠিত মানুষ সংগঠিত হয়েছিল, কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া না, ছাতার তলে না। আমার আপনার মানুষই সংগঠিত হয়েছিল, ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল, সরকারের পতন ঘটিয়েছিল। এই জিনিসটাকে অবমূল্যায়ন করে যখন সবাই এটার কি বলবো, ভাগ নিতে চেষ্টা করলো, অনেকগুলো ছোট ছোট গ্রুপ যে দাম্ভিকতা দেখালো, প্রথম হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো সমস্ত বিষয়গুলিকে। আপনি দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক অপরাধ থাকতে পারে, সেনাবাহিনীর অপরাধ থাকতে পারে, বিজিবির অপরাধ থাকতে পারে, কিন্তু একটা দেশে তো এই জিনিসগুলো দরকার আছে। আপনি তো চাইলেই এটাকে ধ্বংস করে দিতে পারেন না। কিন্তু আপনি যেভাবে 5 তারিখের পর থেকে একেবারে ঢালাও ভাবে, এমনকি দেখেন স্বৈরাচারের দোসর বলে যারে তারে আপনি অপদস্থ করেছেন, অপমান করেছেন, বন্দীদের উপর আক্রমণ করেছেন, বন্দীদের নির্যাতন করার খবরও আছে হাসপাতালের ভিতর। যে এই যে জঘন্য, জেলখানার ভিতরে, এইটা তো কোনোভাবে মেনে নেব না রে ভাই। এত বড় মহান বিপ্লবী হয়ে যান নাই আপনারা যে আমরা সমালোচনা করতে পারবো না, আমরা কথা বলতে পারবো না। এত দুঃসাহস দেখান না। দুঃসাহস দেখানোর কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। এবং দেখেন এইটা কোনোভাবে একজন উপদেষ্টা এড়িয়ে যেতে পারেন না যে তারই মন্ত্রণালয়ের অধীনস্থ তার পিতা যে তার নামে লাইসেন্স করবে। নৈতিকতার জায়গাটা বিবেচনা করেন। আইন টাইন কি বলে সেটা বড় কথা না, নৈতিকতার জায়গাটা একটু বিবেচনা। উনি তো ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। ক্ষমার মধ্য দিয়ে এগুলির ক্ষমা হয় না। এইগুলি একটা স্টেজ আছে যেখানে আপনার ক্ষমার সুযোগ থাকে না। এটা ভুল না, এটা অপরাধ। 2 নাম্বার হচ্ছে আপনার এপিএস নিয়ে মাত্র কয়দিন আগে তাকে চলে যেতে হলো, যদিও সে বলতেছে আমি পদত্যাগ করেছি। মানুষ কিভাবে বিষয়টাকে দেখেছে, আমি কিভাবে বিষয়টাকে দেখেছি, এইটা হচ্ছে বড় বিষয়। এবং এর বাইরেও যারা আছেন তাদের উপর কিন্তু মানুষ নজরদারি করে। মানুষ শুধু আস্ফালন পছন্দ করে না বাংলাদেশে, মানুষ চায় একটু মাঝামাঝি পথ অবলম্বন করতে। আপনি আস্ফালন করবেন কিসের ভিত্তিতে ভাই? আপনি 5ই আগস্টের যে ঘটনাটা, এটা জনগণের উদ্ভূত শক্তি কিন্তু স্বৈরশাসককে পরাজিত করেছে। এইখানে আপনি একটা এটার কি বলবো, আপনি একটা কারণ ঘটিয়েছেন যে আপনি রাজপথে ছিলেন, আপনার উপর নির্যাতন নিপীড়ন হয়েছে। গত 16 বছর রাজনৈতিক দলগুলির উপর নির্যাতন হয়েছে, জনগণের উপর নির্যাতন হয়েছে। শুধুমাত্র যে রাজনৈতিক দলের নেতা কর্মী গুম বা খুনের শিকার হয়েছে তা না, ব্যবসায়ী গুম খুনের শিকার হয়েছে। আপনি নিজেও তো তো এই যে বিষয়গুলি, এটাকে আপনি হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। ইদানিং আমি অবাক হয়ে যাই যে একজন সংখ্যালঘু মানুষ কেন ভয় পাবেন, ভয় থাকবেন কেন? এখন তো অতটা অনিরাপদ থাকার কথা না। এখন যে কোনো কিছু ঘটলেই একদিকে ভারতে আছে অপপ্রচার করে বেড়াচ্ছে, আর এই দিকে আছে কিছু মানুষ যারা এটার উপর একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এখনো চেষ্টা করছে যে কোথায় আগুন দিলে, কোথায় ধ্বংসযজ্ঞ চালাইলে দেশের খুঁটি নড়বড়ে হয়ে যায়, আমরা একটা রিভলিউশন করতে পারি, বা আমরা একটা পরিবর্তন আনতে পারি, বা আমরা একটা সুযোগ নিতে পারি। এই সব ধান্দাবাজি করে লাভ নেই। আর একটা জিনিস হচ্ছে, সরকারকে এখানে খুব স্পষ্ট হইতে হবে, ক্ষমতায় বসিয়েছে জনগণ, এটা মনে রাখতে হবে। যদি তিনি প্রধান উপদেষ্টা মনে করেন ছাত্ররা তার ক্ষমতায় বসিয়েছে, এই জায়গাটা ওনাকে বিবেচনা করতে হবে যে বাংলাদেশের জনগণ পরিস্থিতি তৈরি করেছে, সেই পরিস্থিতিতে উনি ওনাকে সবাই আহ্বান জানিয়েছে, সেই ক্ষেত্রে উনি এসছেন। উনি যদি মনে করেন ওইভাবে, তাহলে ভুল করবেন। কারণ ছাত্রদের অবদান অনস্বীকার্য, তার মানে এইটা না যে সম্পূর্ণটা তারা করেছে। যারা মঞ্জুর মোর্শেদ, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো এই যে রাজনীতির অঙ্গনে চাঁদাবাজি নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, এবং এক দল আরেক দলের উপরে চাঁদাবাজির অভিযোগগুলো করে। বিএনপির বিরুদ্ধে এরকম অভিযোগ রয়েছে, এনসিপির বিরুদ্ধেও কিছু কিছু অভিযোগ রয়েছে,
তো এই অভিযোগগুলো কি শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই এই অভিযোগগুলো আনা হচ্ছে? না, এর সত্যতা আছে। আপনার ধরুন আগের সরকারের সময় চাঁদাবাজি প্রচুর হয়েছে, কিন্তু স্বীকার কিন্তু কেউ করে না। কিন্তু আমরা তো জানি প্র্যাকটিক্যালি চাঁদাবাজি, এই সড়কের চাঁদাবাজি, এলজিইডিতে চাঁদাবাজি এবং চাঁদাবাজির মাধ্যমে নমিনেশন, এগুলো ছিল না? ছিল তো রে ভাই, এবং বর্তমানেও আছে এটা। তবে হ্যাঁ, আপনার ক্ষমতায় কিন্তু যারা আছেন তাদের লাইবিলিটিসটা বেশি। এখন আপনি যদি বলেন যে বিএনপি চাঁদাবাজি করছে, তো এইটা তো বিএনপিকে লাইবিলিটিস দিতে পারবে না, কেন? হি ইজ নট ইন পাওয়ার। বরঞ্চ আপনারা যারা পাওয়ারে আছেন, তাদের সমর্থিত যারা, তারা যদি একটা করে, সেটা আপনাকে মানুষ ধরতে পারবে যে আপনি তো সরকারে আছেন, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। অতএব সরকারে থেকে সরকারের সমর্থন পুষ্ট যারা, তারা যে চাঁদাবাজি করছে সেইটি হলো প্রধান মুখ্য বিষয়। আর যারা ক্ষমতা নেয় তাদেরকে তো আপনি ধরতে পারবেন না, কেন? তারা নট ইন পাওয়ার। আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? আপনি যদি বলেন যে বিএনপির একটা লোক চাঁদাবাজি করছে, তা আপনি সরকার বসে রয়েছেন কেন? আপনি তার বিরুদ্ধে মামলা করছেন না কেন? গ্রেপ্তার করছেন না কেন? তাই না? তো এটা তো একটা অজুহাত না। আর বিএনপির ক্ষেত্রে চাঁদাবাজি হচ্ছে না এটা ঠিক না, হচ্ছে, সারা দেখি তারা করেছে এবং দখল করেছে। কিন্তু সেক্ষেত্রে বিএনপি পলিটিক্যালি কিন্তু অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কিন্তু এটা নট পসিবল। কারণ এটা হলো আমাদের চরিত্রটাই তো খারাপ। কারণ আমরা তো 90% লোক তো করাপ্টেড হয়ে গেছি, তাই না? তো সেক্ষেত্রে একটা দল যদি আপনি ওইভাবে একদম সহি করতে যান, তাহলে সেক্ষেত্রে আবার ওই যে কম্বল কি লোম বাঁচতে গেলে কম্বল থাকবে না, একটা কথা হয় না, সেই রকম হয়ে যাবে। সেটাও সম্ভব না। কিন্তু এই জন্যই তো মেকানিজম আছে। মেকানিজম তো রাষ্ট্র ব্যবস্থা নেবে। তো আপনি রাষ্ট্র কেন ব্যবস্থা নিচ্ছেন না? আপনি কেন বক্তৃতা দিচ্ছেন বিএনপি চাঁদাবাজি করছে? যেখানে চাঁদাবাজি করছে সে আপনি মামলা করেন, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, ধরে নেন, জেলখানায় পাঠান। তো সেটা তো করছেন না। সেটা না করলে এইটা করা, এটা তো একটা রাজনৈতিক আপনার কুটু বিতর্ক আমি মনে করি, যে একটা দলকে মেলাইন করা। সরকারের কি সক্ষমতা নেই, না সরকার আসলে করতে চায় না? না, সরকার তো ওই এখন ধরেন সরকারের তো মতিগতি আমি সাধারণ মানুষ হিসেবে তো বুঝতে পারছি না মতিগতিটা কি তার। সরকার তো আমরা নর্মালি মনে করি, রাষ্ট্রবিজ্ঞান যদি হয় বা আমি যদি আইনজীবী হিসেবে মনে করি, যে সরকার হলো সবচেয়ে বড় শক্তিশালী প্রতিষ্ঠান। সরকারের চেয়ে বড় মাস্তান কেউ আর নাই। এখন সরকার বলতে সরকার কি একজন ব্যক্তি, প্রধান উপদেষ্টা? তা না, তার কতগুলো হ্যান্ডস আছে একদম এই উপজেলা পর্যন্ত, ইউনো, তারপরে ল এনফোর্সিং এজেন্সি, আর্মি, বিডিআর, অনেক কিছু আছে না সব জায়গাগুলোতে। শুধু সরকারের একটা জায়গায় দুর্বলতা, সেটা হলো ল এনফোর্সিং এজেন্টে একটা ফার্স্টেড অর্গানাইজেশন হয়ে গেছে, এবং সেটা হয়েছে সেটাও তাদের পদক্ষেপের কারণে। কিন্তু সরকারের যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল পুলিশ বাহিনীকে আপনার ইনট্যাক্ট রেখে, তাদের মনোবল ঠিক রেখে কার্যকরী ব্যবস্থা হিসেবে রাখা, সেটা সরকার করতে ব্যর্থ হয়েছে। তারা সেই ইন্টেলেকচুয়াল ক্ষমতাটা তারা প্রয়োগ করতে পারে নাই। কারণ হলে আপনি যখন পুলিশের 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আগ পর্যন্ত ধরেন, আপনার যখন ফিল্ডে ছাত্র জনতার সঙ্গে পুলিশের যখন গন্ডগোল হয়, মারামারি হচ্ছে, সেখানে ফিল্ড থেকে ইট পাটকেল মারা হচ্ছে, পুলিশ আহত হয়েছে, পুলিশ গুলি করছে এবং আমি মারা গেছি, লোকজন মারা গেছে। তো এটা কিন্তু একটা পরিস্থিতি যেখানে হলো দুই পক্ষের একটা সংস্রব ছিল এবং একটা পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। ঠিক আছে, এটাকে আমি মেনে নিতে পারি যে যারা যে গুলি করছে তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন। কিন্তু যে পুলিশরা থানায় বসেছিল, যে পুলিশরা আপনার রাতের বেলা ঘুমাচ্ছিল, তাদেরকে আপনি যে পিটাইয়া মারলেন, তাদেরকে যে হত্যা করলেন, সেই সমস্ত মামলাগুলোকে আপনি ইন্ডিমিনিটি দিয়ে দিলেন। দিস ইজ দ্য ফার্স্ট রং। এটা হলো আইনের শাসনের পরিপন্থী কাজ। এবং ওইটা করে আপনি পুলিশের মনে সমস্ত পুলিশের মনে একটা ভয় ঢুকিয়ে দিলেন। কেন, যে পুলিশ অফিসার আমরা তো দেখি সায়েন্স ল্যাবরেটরিতে যে ডিউটিতে করে, ও তো অনেক দূরে থাকে, ভয় পায়। একটা রিক্সাওয়ালাকে সে কথা বলতে সাহস পায় না, কারণ রিক্সাওয়ালা 5 জন মিলে যদি তাকে পিটায়, গভর্নমেন্ট তো তাকে সেভ করবে না, বরঞ্চ উল্টা বলবে তুমি কেন নাগরিকের সঙ্গে খারাপ ব্যবহার করছো। অর্থাৎ সরকার যে শক্ত অবস্থান, সরকার পরিচালনা করার জন্য কিন্তু শক্ত অবস্থান লাগে। আপনি যখন আন্দোলন করবেন তখন ঠিক আছে, সরকার বাহিনীর উপরে আপনি অ্যাগ্রেসিভ হবেন, পিটাবেন, এটা ওটা করবেন সব, কিন্তু আপনি যখন টেক ওভার করবেন, আপনি কিন্তু সিটে বসবেন, তখন আপনার দায়িত্ব কিন্তু সরকারের মতোই পালন করতে হবে। তো ওই জায়গাটায় পুলিশের এই যে ইন্ডিমিনিটি দিয়া, এবং পুলিশকে আপনি বলা হচ্ছে যে সব দোষর, সব কি দোষর ভাই? সরকারি কর্মকর্তাদের মধ্যে ধরেন যারা রাজনীতি করছে, আগের কথা বলেন, আগে যারা রাজনীতি করছে তাদের হয়তো 20-30% হয়তো ম্যাক্সিমাম তারা খুব একদম ডাইরেক্ট পলিটিক্যাল পার্সন, আরগুলো কিন্তু হলো সিচুয়েশনে হয়ে গেছে। অর্থাৎ এটা আপনি দেখবেন যে এরশাদের সময় সব কর্মচারীরা এরশাদের পক্ষে কাজ করে নাই। কেন করবে? কারণ রাষ্ট্র থাকলে তার পক্ষে করতে হয়। আবার আজকে ইউনূস সাহেবের পক্ষে কি সবাই কাজ করছে না? এই জুডিশিয়ারি থেকে আরম্ভ করে কি আপনি দেখেন, বেল চাইতে গেলে কি বেল পাচ্ছেন? রিমান্ড চাইতে গেলে 70-80 জন আইনজীবী বাংলাদেশের ইতিহাসে আপনি কোনোদিন শুনেছেন
যে 70-80 জন আইনজীবী তারা কোনো অফেন্স ডাইরেক্ট করে নাই, রাজনৈতিক কারণে তাদেরকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট, আর জেলা জজে যাওয়ার পরে তাদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে জেলা জজ। এটা কি মনে করেন এটা জুডিশিয়ারি হলো? এটা কি ন্যায় বিচার হলো? এটা কি আমরা বলবো যে জুডিশিয়ারির পরিবর্তন হয়ে গেছে? নো, এটা বলতে পারবো না আমরা। এটা কেন করেছে? এটা তো সরকারের ছত্রছায়া করেছে। ঠিক এই জায়গাটায় আজকে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটা অভিযোগ করেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মামলাগুলোর প্রত্যাহার হয়ে গেল, কিন্তু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার হলো না। উনি আপনার এই জুডিশিয়ারি নিয়ে আসলে একটা প্রশ্ন তুলেছেন। এটা তো শুনেন, আসলে তো কথাটা বের হয়ে যাবে, আপনি ওয়েট করেন। প্রথম হয়তো 2-4 মাস অনেকে কিছু বলে নাই, কিন্তু এদের তো কাজকর্ম যেটা হচ্ছে সেটা তো এখন সমালোচনার যে বিষয় হলে করবে না। এভরিবডি উইল ক্রিটিসাইজ, কারণ আপনি তো মত প্রকাশের স্বাধীনতা, তো আমরা বলছি যে মত প্রকাশের স্বাধীনতা, যদিও মানুষের মত প্রকাশের স্বাধীনতাটা আছে, কিন্তু মিডিয়ার মত প্রকাশের স্বাধীনতাটা অন্য জায়গায় টেকনিক্যালি এটা ফ্রাস্ট্রেট হয়ে গেছে। আমি জানি না নূর ভাই এটা একমত কিনা, কারণ আমরা তো দেখেছি সাংবাদিকদেরকে অফিসে গিয়া এদেরকে রাখতে হবে এদেরকে, এবং সমস্ত জায়গায় সেট আপ চেঞ্জ করে ফেলছেন। এখন সাংবাদিকরাও স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না, কিন্তু আমরা নাগরিকরা এখনো পারছি। তবে নাগরিকদের মধ্যে অনেক যারা আবার রাজনীতি করেন, বিভিন্ন বিশেষ করে আপনার ধরেন আগে যারা সরকারে ছিলেন তাদের পক্ষেটাকে তারা আর পারেন না, তাদের অধিকার নাই, তারা কথা বলতে গেলে তো তারা দোষর হয়ে যায়, তাদের বিরুদ্ধে মামলা হয়ে যায়, সেটা অন্য জিনিস। কিন্তু এই যে জায়গাগুলোতে আপনি সমালোচনা করলেন, রিজভী সাহেব যেটা বলছে এটা তো ন্যায় বিচারের কথা বলছে। ভাই আপনি যদি শেখ হাসিনার আমলে যদি, হ্যাঁ অবশ্যই তো আপনার অনেক মামলা বিএনপি নেতাদের বিরুদ্ধে হচ্ছে রাজনৈতিক মামলা, এবং আপনার একটা ঘটনা যাত্রাবাড়িতে হয়েছে, সেখানে দেখলো আমাদের বাড়ির প্রেসিডেন্ট মাহউদ্দিন খোকন আসামি, কিন্তু সে কিন্তু কোর্টে আমাদের পাশে আছে। তো এই মামলাগুলো প্রত্যাহার করবেন না? তা আপনি তো আপনার মামলা প্রত্যাহার করে ফটাফট করে সব নিয়ে গেলেন, খালাস থেকে শুরু করে সব করে গেলেন, তো বিএনপির মামলা তো প্রত্যাহার করছেন না। তো সেটা তো এই জন্যই তো তারা বলছে, এবং বিএনপি তো রাজনৈতিক দলটা তো ছোট রাজনৈতিক দল না, তাই না? এই মুহূর্তে যদি আপনার আওয়ামী লীগ তো এখন সিনে নাই, তো এই মুহূর্তে তো বিএনপি বড় দল। তো সেক্ষেত্রে আপনার বিএনপির মতো একটা রাজনৈতিক দল তারা যদি এই কথাটা বলে, এবং সেটা তো তাদের অনেক সাপোর্টারের কথাটাই তো সে রিফ্লেক্ট করেছে রিজভী সাহেব, ওনার একার কথা তো না, তাই না? একার কথা না। তাই সেই জন্যই আমি বলছি যে এই যে বিতর্কগুলো হচ্ছে, এই যে বৈষম্যগুলো হচ্ছে, আপনি বলেছিলেন বৈষম্যবিহীন বাংলাদেশ, একটা জায়গা আমাকে দেখান তো, একটা জায়গা, বিচার বিভাগ, প্রশাসন, তারপরে আপনার শিক্ষা, সচিবালয় থেকে আরম্ভ করে একটা জায়গায় আমাকে দেখান তো কোন জায়গায় বৈষম্যহীন ভাবে আপনি কাজ করছেন। তাহলে আমাদেরকে একটা, আমরা কিন্তু স্লোগানটা তাদেরকে দিয়ে নিই নেই, স্লোগানটা কিন্তু আমাদের অন্তরের স্লোগান। কেউ হয়তো স্লোগানটা বানাইছে, কিন্তু আমরা কিন্তু অন্তরের স্লোগান। নূর ভাই যেটা বললেন যে মানুষ রাস্তায় নেমে গেছে, কোথায় ছিলেন যখন আপনাদেরকে ডিবি গ্রেপ্তার করলো? এখানে বসেই তো ফার্স্ট আমি এটা ডিবির হারুনকে আমি চ্যালেঞ্জ করলাম যে আপনি মানবাধিকার লঙ্ঘন করেছেন, কোন আইনে আপনি তাদেরকে গ্রেপ্তার করেছেন, তাই না? এবং সেই প্রশ্ন উঠেছিল। তাই এখন এই কথাগুলো যখন বলা হয়েছে, তার মানে অর্থ হলো যেটা সবাই চেয়েছে। কারণ এই পরিবর্তনটা কি, পরিবর্তন চেয়েছি, পরিবর্তন করে কি আমি চেয়ারে বসে যাব? এই পরিবর্তন সেই পরিবর্তনটা আসলে এখনো পাননি, বা আমরা আসলে পাইনি। জনাব নূর খান, আপনার কাছে যদি একটু জানতে চাই, সেটা হচ্ছে উপদেষ্টাদের 2-1 ব্যাপারে যে দুর্নীতির অভিযোগটা রয়েছে, একটা দাবি তো আসলে ছিল বিগত ফ্যাসিস্ট সরকার আমলে ছিল যে মন্ত্রীদের আয় ব্যয়ের হিসাবটা আসলে জনসম্মুখে প্রকাশ করা, এবং এই উপদেষ্টাদের ক্ষেত্রেও কিন্তু অনেকে দাবি ছিল যে আয় ব্যয়ের হিসাবটা যেন জনসম্মুখে প্রকাশ করা হয়, তারা তো আসলে কেউ করেনি। এটা খুব দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে এই কথাটি ঘুরে ফিরে প্রায় আমরা বলি, বিভিন্ন সরকারের সময় বলি, এমনকি সরকারের মানে কর্মচারীদের বেলাও কিন্তু এটা বলা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক যে কেউ হিসাবগুলি দেন না, 2-1 বাদে 2-1 দেন। এবং দেখেন এখন পর্যন্ত বেশ কিছু জিনিস আছে যে জিনিসগুলো এখন পর্যন্ত স্পষ্ট না। যেমন ধরেন জনগণের প্রতিনিধি হয়ে ট্যাক্স ফ্রি কত জিনিস পেয়েছেন, এই ব্যাপারগুলি নিয়ে তো নিজেদের এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত নেওয়ার জায়গা আছে, এগুলি কিন্তু ধরছেন না তারা। তারপরে এই যে নদীর পাড় দখল করে বসে আছে, এই যে বোট ক্লাব, এইটা সেটা কোনো খবর নাই। যেমন আমার বাসাতেই আমি দেখেছি গত 2-2.5 মাস আগে রাত 12টার সময় এসে বৈষম্য বিরোধীর কথা বলে ঘিরলো, তারপর একটা লোককে ভোরবেলা 5টা সময় ধরে নিয়ে গেল। পরবর্তীতে শুনলাম যে টাকার বিনিময়ে একটা হয়েছে, সে হয়তো কোনো রাজনৈতিক দলের সাথে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে হয়তো নারায়ণগঞ্জ বা কোথাও যুক্ত ছিল। এই ভদ্রলোক এই লালমাটিয়া এলাকায় বাসা ভাড়া নিয়েছিল। গভর্নমেন্ট এই জিনিসগুলি যদি অ্যালাউ করতে থাকে, যেগুলি চলতে থাকবে আইনের বাইরে এগুলি চলতে থাকবে, তাহলে কখনোই
এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আর এই টাকা দিয়ে ভালো কাজ করা সম্ভব না। তাহলে যাদের নামে এই কথাগুলি উঠছে তাদের বিবেচনা করা উচিত যে তাদের নামে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে কিনা। সারা বাংলাদেশের কথাই আমি কয়েকটা জেলার কথা জানি, খুলনায় জানি যে এরকম বিভিন্ন মুক্তিযোদ্ধার বাড়িতে যে ওই দোসর বলে টাকা পয়সা নিয়ে আবার পরে ডিবিরে নিয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা কিন্তু অনেক, আমার জানা মতে কয়েকটি আছে। তারা হতে পারে আওয়ামী লীগ বা হতে পারে আওয়ামী লীগ করেনও না, মুক্তিযুদ্ধের সময় তাদের একটা অবদান ছিল। সেইটার পরে যা শুরু হয়েছে এই জায়গাগুলি এখনই যদি বন্ধ না করা যায় তাহলে একটা নৈরাজ্যকর অবস্থা কিন্তু সামনে পড়বে। সরকার আসলে সেই নৈরাজ্যকর অবস্থা, আমি একটু বলি, সেই নৈরাজ্যকর অবস্থা কিন্তু এই ভিতরের কিছু মানুষও চাচ্ছে, এবং যার জন্য দেখবেন কথায় কথায় এমন কিছু ইনস্টিটিউশনের ব্যাপারে তারা বক্তব্য রাখছে যেগুলি যদি এখন ক্ষতিগ্রস্ত হয়, দুর্বল হয়, যেমন ধরেন পুলিশ যদি দুর্বল হয়, যদি সেনাবাহিনী দুর্বল হয়, তাহলে আলটিমেটলি দেশের নিরাপত্তা দুর্বল হবে। সেই জায়গাটি কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। সেই কাজটি আমরা যারাই করে থাকি না কেন খুব দুরভিসন্ধিমূলকভাবে যদি করে থাকি তাদের এটা থেকে বিরত হওয়া উচিত। আমি আলোচনায় ফিরবো। আরেকটা জিনিস বলি, ফেসবুককে যেভাবে হাতিয়ার হিসাবে নেওয়া হচ্ছে এই সমস্ত ইনস্টিটিউটগুলো ধ্বংস করার জন্য, ইনস্টিটিউশনের দুর্বল করে দেওয়ার জন্য, এবং সেটার মধ্য দিয়ে তারা অনেকে মনে করতেছে যে আগামীতে বিপ্লব, অসম্পূর্ণ বিপ্লব সম্পন্ন করবেন। আর ভাই জনগণ তো সেটার জন্য প্রস্তুত না, আপনি তো জনগণকে প্রস্তুত করেন নাই, বিপ্লবী কোনো রাজনৈতিক দল নাই, বিপ্লবী কোনো বাহিনী নাই, আপনি কি দিয়ে করবেন? কিন্তু সেইটার জন্য একটা পাল্টা বয়ান কি আসলে আমরা তৈরি করতে পারছি? আমি এই আলোচনাটা একটু ফিরবো, একটু ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটু বিরতি, বিরতির পরে আবারও ফিরে আসছি আলোচনায়। দর্শক বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন সিনিয়র অ্যাডভোকেট জনাব মঞ্জিল মোর্শেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, এবং জনাব নূর খান, মানবাধিকার কর্মী। জনাব নূর খান, বিরতির আগে আপনি আলোচনা করছিলেন যে আসলে যে হযবরলের একটা পরিস্থিতি এখন রয়েছে এই ব্যাপারটা নিয়ে আরেকটু যদি যুক্ত করেন। ধরেন 5 তারিখের পরে, 5 তারিখের আগে পরে আমরা শুনলাম যে বিপ্লবের প্রস্তুতি ছিল, সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল। আরে বাবা, দলই ছিল না, তার সশস্ত্র সংগ্রামের প্রস্তুতিটা কিভাবে নিছেন? আদর্শিক অবস্থান ছিল না, আপনি বলতেছেন প্রস্তুতি নিছেন। আদর্শিক বাহিনী ছিল না, আদর্শিক কর্মী ছিল না, আপনার কোনো পাবলিককে প্রস্তুত করেন নাই। এটা কি কথা? এটা একটা। 2 নাম্বার হচ্ছে একটা বড় জিনিস আমরা একটা ব্যত্যয় দেখছি, সেটা হচ্ছে 5 তারিখ পর্যন্ত যে ঘটনাগুলি ঘটেছে এবং 5 তারিখের পরেও এর ভিতরে পাবলিক যেমন মারা গেছে, সেখানে মামলা যেমন হচ্ছে, অনেক মামলা হচ্ছে যে আসামি হওয়ার কথা না তারও আসামি বানাচ্ছেন। এটার মধ্য দিয়েও কিন্তু এক ধরনের বাণিজ্য হচ্ছে, এরকম বহু প্রমাণ আছে। বাণিজ্য বা মানে সুবিধা নেওয়া, বা যদি বলি একটা মানুষের বিরুদ্ধে আমি ক্ষতি করার চেষ্টা করা, এইটা যেমন আছে। পাশাপাশি যে পুলিশের হত্যাকাণ্ডগুলো নিয়ে একেবারে নীরব, প্রত্যেকটা হত্যাকাণ্ডের কিন্তু বিচার হওয়ার কথা, প্রত্যেকটা হত্যাকাণ্ডের কিন্তু মামলা হওয়ার কথা, এবং আপনি পুলিশকে ঘুরে দাঁড়াতে বলছেন। তাহলে ওইখানে যদি কোনো অপরাধী পুলিশ থাকে তার ব্যাপারে একরকম মামলার মধ্য দিয়ে তো সমাধানে যেতে হবে আপনাকে। আপনি মামলা করবেন না, এক ধরনের এটাকে কি বলবো, ইনডিপেন্ডেন্ট দিচ্ছেন, এইটা তো আলটিমেটলি এই পুলিশ বাহিনী দিয়ে আপনার তো কাজ করাতে পারবেন না। আর আরেকটা জিনিস হচ্ছে, আবারও বলি, কেন যেন মনে হচ্ছে যে আমাদের দেশে মানে বিপ্লবী আদর্শিক অবস্থান নাই, অথচ বিপ্লবের স্বপ্ন দেখেন। এই স্বপ্নচারী কিছু মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। সেটাই কোন বিপ্লব তাও বুঝি না, সমাজতান্ত্রিক বিপ্লব না ইসলামী বিপ্লব, এটাও ক্লিয়ার না। এবং তারা বেহাত হয়ে গেছে এমন শব্দ লিখে ফেলেন যে বিপ্লব বেহাত। তাহলে এটা হাতে আনার জন্য যে চেষ্টা করা, সেইটা রাজনৈতিক চেষ্টাটা আপনারা করেন, আদর্শিক দল গড়ে তোলেন, মানুষের সেইভাবে প্রস্তুত করেন, সেগুলো বাকছাদ দিয়ে আপনারা এই যে শর্টকাট পন্থায় মনে করতেছেন যে পুলিশকে নিষ্ক্রিয় করে দেব, সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে দেব, আমরা সুবিধা আদায় করে নেব, এইটা দিয়ে তো বিপ্লব হয় না রে ভাই, এটা দিয়ে নৈরাজ্যকর অবস্থা হয়। এবং সেই নৈরাজ্যকর অবস্থা অন্যান্য দেশ সহ্য করতে পারলেও বাংলাদেশের এত মানুষ, এত ঘনবসতি, আমরা কিন্তু এইটার ভার বহন করতে পারবো না, এই ধরনের নৈরাজ্যকর অবস্থা। ঠিক এই জায়গাটায় জনাব মঞ্জিল মোর্শেদ আপনার কাছে মানে জানতে চাই, সেটা হলো এই যে নৈরাজ্যকর পরিস্থিতি, এইটার থেকে উত্তরণের একমাত্র সমাধান কি নির্বাচন? এটা একমাত্র সমাধান। নির্বাচন কেন সমাধান বলা হচ্ছে সেই জায়গাটা আপনি একটু ব্যাখ্যা করবেন। সেটা হলো যে নির্বাচন করলে পরে একটা সরকার আসবে,
সরকারের একটা জবাবদিহি থাকবে। ধরেন এই বর্তমান সরকার, ওনারা যদি চলে যায় কালকে, ওনাদের কিন্তু জবাবদিহি নাই কেন? কারণ তারা তো ইলেক্টেড না, এবং তারা আগামী বছর আবার ইলেক্টেড করবে না। জবাবদিহিটা তো আসে নেক্সট টাইম ইলেকশন করতে গেলে জবাবদিহি। এটা তো এমন না যে আজকে আপনার বিরুদ্ধে একটা ব্যবস্থা না হলো। ধরেন একটা নির্বাচন হলো, নির্বাচন হওয়ার পর একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার পরে তখন দায়িত্ব হবে তাদেরকে সারা দেশে রুল অফ ল এস্টাবলিশ করা, সঠিকভাবে দেশ পরিচালনা করা। যদি তারা ব্যর্থ হয়, নেক্সট ইলেকশনে জনগণের কাছে জবাবদিহি করতে পারে। আমরা তো চাচ্ছি যে নির্বাচন ব্যবস্থা সঠিক হয়ে যাবে, সংস্কার চাচ্ছি, তাই না? যে নির্বাচন ব্যবস্থা এমনই হবে যে ক্ষমতায় থাকবে সে ইচ্ছা করেই নির্বাচনকে প্রভাবিত করে ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না। এটা আমরা চাচ্ছি, এটা তো হওয়া সম্ভব এবং এটা হবেও হয়তো। তো যদি হয় তাহলে সেক্ষেত্রে জবাবদিহিটা ওখানে আসবে। কিন্তু এই সরকার যদি 2 বছর 5 বছর থাইকে যায়, ওনার তো কোনো জবাবদিহি করতে হবে না জনগণের কাছে। এই জন্য ওনারা এটা পারবে না। এই জন্যই বলা হচ্ছে, যেহেতু প্রথম 2-4 মাস এক ধরনের কথা ছিল, মানুষ এতটাই হয় নাই। এবং এই যে আজকে দেখেন যারা এই 5ই আগস্টের ঘটনার সঙ্গে যারা অত্যন্ত রোল প্লে করেছে, যাদের অত্যন্ত সারা দেশের মানুষের কাছে তারা খুবই বিপ্লবী একটা হিসাবে তাদের একটা ভাবমূর্তি থাকতো, তাই না? একটা সম্মানের ভাবমূর্তি। তারা যদি ওই ঘটনার পরে রাজনীতিবিদদের কাছে দিয়ে তারা যদি চলে যেতেন যে আমরা ওভারসি করছি, যদি আবার এরকম কিছু আমরা আসবো, তাহলে কিন্তু তারা আজকে অনেক পূজনীয় অবস্থায় থাকতেন। কিন্তু তারা এখানে ক্ষমতার মধ্যে ভাগ বসাতে গিয়ে আইসা তাদের অবস্থা আজকে কোথায় দেখেন। কতজন লোক তাদেরকে পছন্দ করে, বহু লোকই পছন্দ করে। তারা তো একটা নতুন বন্দোবস্ত চাচ্ছে। এই নতুন বন্দোবস্ত তো এইটা নতুন বন্দোবস্ত চাচ্ছে, এটা ঠিক আছে। নতুন বন্দোবস্তটা তো মানুষ দেখতেছে, তাদের বন্দোবস্তটা কি এটা তো দেখতেছে। এই বন্দোবস্ত তাদের ক্যারেক্টারটা কি দেখতেছে। রাজনীতি করতে পারবেন না আপনি, বিচার করতে পারবেন না, তারপরে আপনার তাদের বন্দোবস্তগুলো তো মানুষ বুঝে গেছে। বন্দোবস্তগুলো যদি তারা ভালো কিছু বলতো তাহলে একটা কথা, তাদের বন্দোবস্ত তো দেশের মানুষ অ্যাকসেপ্ট করে না। অ্যাকসেপ্ট করলে তো এখন এনসিপির মিটিংয়ে তো বিএনপির চেয়ে লোক বেশি থাকতো, তাই না? তা তো করে নাই। আপনি বিএনপিকে বলেন যে চাঁদাবাজি করতেছে, লোক খারাপ আছে, দেশ ভালো শাসন করবে না, তারপরে তো বিএনপির পিছিয়ে লোক আছে। এখন আপনাকে বলতে হবে, আপনি যদি ধরেন ওই দৃষ্টিতে যান যে না ভাই আমি একটা খুব ভালো মানুষ, যেটা অনেকে কালকে ব্যাখ্যা দিল, একজনে দেখলাম কইলো যে এক টেলিভিশনই এক ভদ্রলোক বলতেছে ইউনূস সাহেবের তো অনেক ইয়ে আছে, মানুষকে যদি একটা হ্যানা ভোট দেন ওনাকে বলিয়ে দেবে যে মানুষ কইবো যে 5 বছর থাকার জন্য। তা আচ্ছা 5 বছর থাকলে উনি কি রাষ্ট্রটা 5 বছরে এখন যেভাবে রাষ্ট্রটা আপনার একদিকে অধপতনের দিকে যাচ্ছে, এটাকে উনি টেনে উঠাতে পারবেন? উনি তো সেই টেনে উঠানোর কোনো এফোর্ট দিচ্ছেন না। উনি একটাই স্বস্তিতে আছেন, সেটা হলো ওনার যেহেতু বিশ্বব্যাপী একটা গ্রহণযোগ্যতা আছে, ওনার একটা লিঙ্ক আছে, ওনার একটা ভালো সম্পর্ক আছে, এই জন্য কেউ তো কথা বলতেছে না। কিন্তু আজকে যদি ডক্টর ইউনূস সাহেব না হয়, ওখানে যদি রহিমউদ্দিন হইতো প্রধান উপদেষ্টা, তাহলে দেখতেন ইউরোপিয়ান, আমেরিকা কবে নির্বাচন হবে বলেন। কেন বিশ্বব্যাপী এখন গণতান্ত্রিক পন্থার বাইরে কোনো চিন্তা নাই। আর আপনি যদি গণতন্ত্র বলেন তাহলে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। সমস্ত লোক, এই দেশের সমস্ত লোক যদি মনে করে যে একটা দলকে, যে তারা ইভেন ধরেন এদেশের 51% যদি মানুষ মনে করে যে জামাতে ইসলাম গভর্নমেন্ট ফর্ম করুক, তাহলে আপনার আবার কি আপত্তি করার আছে? আপত্তি করার কি আছে? যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনি ভোট দেওয়ার আগে জনগণকে বুঝান যে না তাকে ভোট দেওয়া যাবে না, আমাকে ভোট দেন, সেটা আপনি করতে পারেন। কিন্তু মেজরিটি মানুষ যখন মনে করবে যে অমুক লোক ক্ষমতায় যাওয়া দরকার, সেটার ব্যাপারে আপনার আপত্তি কেন থাকবে? সরি, সেটা তো আপনি আপত্তি দিতে পারবেন না। যদি দেন তাহলে তো আপনি স্বৈরাচারী হইলেন, এটা আরেক ধরনের স্বৈরাচার। আপনি যদি গণতন্ত্র এস্টাবলিশ করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তাহলে ইউ আর দ্য ডিক্টেটর, আপনি তো স্বৈরাচার তাহলে। এখন এই সমস্ত কাজগুলো করে যেটা হলো আমাদের রাষ্ট্রের, যেটা নূর ভাই বললেন যে আমাদের রাষ্ট্রের যে পরিস্থিতি, যেটা আমরা প্রত্যাশা করেছিলাম যে আমরা একটু ভালোর দিকে যাব, কোন কোন জায়গায় আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, আমাদের রুল অফ ল এস্টাবলিশ হবে, আমাদের রাজনীতির পরিবেশ ভালো হবে, আমাদের অর্থনীতি ভালো হবে, আমাদের সব জায়গায় অনিয়ম বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, কোনোটাই তো হয় নাই। কোনোটা যদি না হয় তাহলে আজকে দায় দায়িত্বটা কার? এটা কিন্তু ওই সার্জিস আলমরে বলবে না কেউ, কোনো মানুষ বিশ্বব্যাপী যে আপনি এটা ব্যর্থ হয়েছেন, এটা বলবে ডক্টর ইউনূসকে। তা আপনার ডক্টর ইউনূস সাহেবকে আইনে বসাইলেন এবং বসাইয়া এমন কতগুলা কাজ করতেছেন যে এই সমস্ত দায় দায়িত্ব, সমস্ত দুর্নামটা এই ডক্টর ইউনূস সাহেব কি 2-4-5 বছর হয়ে সমস্ত বিশ্বব্যাপী তাকে এই দুর্নামটা নিতে হবে যে রাষ্ট্রটা সে সঠিকভাবে চালায় নাই, রাষ্ট্রটা একটা খারাপ দিকে নিয়ে গেছে। আজকে এই জিনিসটা আমি বলি, তো আপনারা যেহেতু তাকে সিলেক্ট করছেন, আপনারা একটু তাকে বিশ্বব্যাপী তার যাতে অবস্থানটা ভালো থাকে, সে একটা রাষ্ট্রের ভালো কিছু করছে, সেই জন্য আপনারা কেন তাকে সহযোগিতা করলেন না? কেন এখনো তো আবার এনসিপির মধ্যে অনেকে বক্তৃতাও দেখতে শুনতেছি, যদি এইটা না করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তাহলে কি ভাই, আপনি লোক নিজে বসাইলেন, নিজে বানাইলেন, এখন আপনিই তাকে থ্রেট মারছেন যে আপনি এটা না করলে এটা হবে। তাহলে আমরা কি একটা থ্রেটের রাজত্বে চলে গেলাম? তার মানে যার জোর যার মুল্লুক তার। তাহলে কি আমরা যে জোর যার মুল্লুকের মধ্যে চললাম? আমরা তো জোর যার মুল্লুক চাই নাই। এই জন্য তো আমরা 5ই আগস্টের পরিবর্তন চাই নাই। আমরা চাইছি পরিবর্তন মানে কি, গভর্নমেন্ট পরিবর্তন হবে, নিশ্চয়ই একটা নির্বাচনের মাধ্যমে নতুন একটা সরকার গঠিত হবে। এই জন্য নির্বাচনটা জরুরি, যে নির্বাচন হলে পরে একটা দল ক্ষমতা আসবে, ওই দলের জবাবদিহিতা থাকবে নেক্সট ইলেকশনে। কাজী তারা আগের সরকারের মতো ওইভাবে আর কাজ করতে পারবে না, ফ্যাসিস্ট হয়ে উঠবে না। জনাব নূর খান, এই জায়গাটা যদি আমি জানতে চাই যে জনাব মঞ্জিল মোর্শেদ বলছিলেন যে এই সরকার 2, 4, 5 বছর ক্ষমতা থাকার একটা লক্ষণ ওনার কাছে স্পষ্ট হচ্ছে। আপনি কি মনে করেন যে এই সরকার 2, 4, 5 বছর ক্ষমতা থাকার মতো দূরভিসন্ধি তাদের রয়েছে? দেখেন, ক্ষমতা যদি কোনো মানুষ বা কোনো গোষ্ঠী এনজয় করে তাহলে সে ক্ষমতাটা ছাড়তে চাইবে না। এবং আমি এখনো মনে করি ওই কিছু মানুষ তাল দিচ্ছে যে উনি যদি 5 বছর থাকে দেশটা সোনায় সোহাগা হয়ে যাবে, এ ধরনের বিষয়টা তো সেটা না। এবং যত শীঘ্রই সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, এর ব্যত্যয় ঘটলে যে ক্রাইসিসগুলির জন্ম দিবে সেটি আসলে আমার আপনার কারণ নিয়ন্ত্রণে থাকবে না। কি ধরনের ক্রাইসিস? অনেক ধরনের। আপনার এই দেশে আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গত 7-8 মাস যা দেখলেন, বলেন তো এটার সাথে মানে আওয়ামী লীগ আমলের পার্থক্য কোথায় কোথায় দেখেছেন? এখনো তো অনেক উপদেষ্টা না, ছাত্র নেতারা গ্রামে বাড়িতে যায় 50টা 60টা গাড়ি নিয়ে, দাদার আমলের টাকা, এইসব তো শুনতে হচ্ছে আমাদের। এই কথা তো আমরা পুরানা বহুত মানুষের কাছ থেকে শুনছি। আচ্ছা, এখনো বিভিন্ন ব্যবসায়ীদের মানে সাহায্যে অনেকে চলছেন, এই কথাটা বেরিয়ে আসছে। আমরা দেখেছি অনেক লুটেরাদের নামে কোনো প্রশ্ন কিন্তু কেউ করে না। যেমন বসুন্ধরা গ্রুপের নামে অনেক বিষয় আছে, এরকম অনেক ব্যবসায়ীদের নামে অনেক বিষয় আছে। হাসিনাকে শেষ সময় যে ব্যবসায়ীরা গুণগান গাইতে গাইতে কবরে চলে গেল, সেই ব্যবসায়ীদের ব্যাপারে তো কোনো ব্যবস্থা আপনি নেননি, বা সেই ব্যবসায়ীদের নিয়ে একটা শব্দ আপনারা উচ্চারণ করছেন না। এই যে একজন নারীকে হত্যা করলো, সেই অভিযোগ রয়ে গেছে, কই? তাদের ব্যাপারে তো একটি প্রশ্ন ছাত্র নেতারা করছেন না। সমস্ত অব্যবস্থাপনাকে ঝেড়ে মুছে নতুন ব্যবস্থা করবেন তো আপনি, কোথায় সেটা? সেটা কি ওই যে 50-60 জনের লাঠবহর নিয়ে গ্রামে ঘোরা? সেটা কি হেলিকপ্টারের কম্বল বিতরণ? সেটা কি বিশাল ঢাকা শহরের বাণিজ্যিক ভবনের ভিতর রাজনৈতিক দলের অফিস? সেটা কি এপিএস রে যে টাকা কামাই? সেটা কি বাপের নামে লাইসেন্স করা? আপনি স্বৈরাচারের অনেক জিনিস নিয়ে প্রতিবাদ করেছেন, কিন্তু তার চেয়েও বেশি প্রতিবাদ করতে হবে আজকে। কারণ এদেরকে তো আমরা এটা দেখতে চাইনি, এদের ভালোর জন্য এই কথাগুলি আমাদের বলতে হবে। আপনি কথায় কথায় স্বৈরাচারের দোসর বলবেন, আপনি মিডিয়া হাউসগুলিতে যেয়ে বলে দিবেন, লিস্ট ধরাই দিবেন, এই কজন থাকবে এই কজন থাকবে না, পুরা নিয়ন্ত্রণ। মানে কি একটা অব্যবস্থাপনায় চলে গেছেন। দুঃসাহসের একটা সীমা আছে। কি মনে করেন অন্যান্য রাজনৈতিক দলগুলো ভূমিকা মানে কেমন রাখতে পারছে? হ্যাঁ, অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা সবার তো ব্যর্থতা আছে। সবার ব্যর্থতা ছাড়া কি এই ধরনের অবস্থা তৈরি হয়? সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে আসলে 16 বছরের স্বৈর শাসন আমাদেরকে এমনভাবে মানে অবক্ষয়ের এমন জায়গায় নিয়ে গেছে যে আমাদের প্রতিষ্ঠান তো আর টিকে নাই, কোনো প্রতিষ্ঠান টিকে নাই। আপনি জজ সাহেবদের মানে জজ সাহেবরাও মব জাস্টিসের শিকার হয়ে যান, যে বেল দিলে খবর আছে। এই কথাগুলি তো আসতেছে। আমরা বলে অপরাধ করলে জেলে পাঠান, কিন্তু এই কথাগুলি আমরা আমাদের কানে আসতেছে রে ভাই। আপনি অনেক কিছু করছেন, আপনি হয়তো মনে করছেন যে এই জিনিসগুলি মানুষ জানে না, কিন্তু মানে এইটা মানে এইবারের 5 তারিখ সমস্ত মানুষকে সচেতন করে দিয়েছে, যার ফলে কারো বাপের লাইসেন্স বেরিয়ে যাচ্ছে, সাথে সাথে কেউ কোনো অপরাধ করলে সেটাও কিন্তু বেরিয়ে যাচ্ছে। কিন্তু আপনি বলছিলেন যে সকল প্রতিষ্ঠান আসলে ধ্বংস হয়ে গেছে। এই সকল প্রতিষ্ঠান ধ্বংসের পরে একটা সরকার 8 মাসের মধ্যে সবকিছু স্বাভাবিকভাবে আনবে, এইটা প্রত্যাশা করাটাও তো আসলে ভুল। কিন্তু সেই আনার তো একটা প্রচেষ্টা থাকবে, সেটা তো দৃশ্যমান হইতে হবে। সেই দৃশ্যমান কোনো অবস্থা তো দেখছি না। ডিরেকশনটা তো আপনাকে দিতে হবে, সেটা তো ওটাই তো হবে ট্রেলে। তারপরে আপনি কি একটাবারও বলেছেন যে স্বৈরাচারের দোসর নাম দিয়ে যারে তারে আপনি এইভাবে হেনস্থা করে টাকা পয়সা নিবেন, পুলিশ রয়েছে কি কামে, এই কথা কি বলছেন? আপনি একবারও হুঁশিয়ার উচ্চারণ করেছেন যে আমরা এই জন্য মানে দেশ পরিচালনা করতে বাধাগ্রস্ত হচ্ছি, তোমরা যদি এই সমস্ত কাজ যারা করছে তাদের নিয়ন্ত্রণ না করো? একবারও বলেছে?
ঠিক এই জায়গাটা আমি একটু বলার মতো বলে নাই। বলে না। জনাব মঞ্জুর মোর্শেদ, আপনার কাছে যদি একই প্রশ্ন রাখি যে সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছিল বিগত সরকারের আমলে, এই সরকার 8 মাসে কি দৃশ্যমান আসলে কিছুই করেনি? আমি বিচার বিভাগের লোক, কাজে আমি বিচার বিভাগে যা দেখি, যে অবস্থানে ছিলাম তার চেয়ে আমি আরো অধঃপতন হয়েছি। কারণ আমরা আগে দেখেছি আইনজীবীরা, আমরা যে কোনো আসামি, ইভেন কি রেপ কেসের আসামিরও আমরা আইনজীবীদের একটা বার কাউন্সিলের একটা লিগ্যাল রাইট আছে যে সে যে কোনো আসামির পক্ষে যেতে পারবে। আর আজকে অনেক আসামির পক্ষে যাওয়া যায় না। আসামির পক্ষে মামলা করলে আপনাকে তার উপরে আক্রমণ হয়। আপনি দেখেন না চিটাগাংয়ে আইনজীবীদের উপরে যে এক ভদ্রলোকের উপর আক্রমণ হয়েছে, এবং সমস্ত জায়গায়। মানে আপনার প্রফেশনের কোন জায়গায় আসছেন, এটা তো একটা জিনিস। যেটা নুরু ভাই বললেন, বিচারকরা জামিন দিবে কি দিবে না, এটা তো তার ক্ষমতা, সে তো দিতে পারে না। তো সে যদি একটু ইয়ে করে, সব কয়েকজন লাফালাফি করে আইসা তারপর নাইমা যাওয়ার পরে তারপর উঠাইতে হয়, না উঠলে তো সে চাকরি করতে পারবে না। তো এই যে আপনার একটা রাজত্ব তৈরি করা হচ্ছে, রাম রাজত্ব যেটা বলে, বা এই যে ধরনের আপনার একটা পরিস্থিতি, এটা কি একটা সুষ্ঠু দেশের জন্য ভালো? এটা কি আমরা বলবো যে আমাদের প্রতিষ্ঠান ঠিক হয়ে গেছে? তা আমি তো দেখি না সেটা ঠিক হয়েছে। আজকে হাইকোর্টের মতো জায়গায় আপনার বিচারকরা কোনো বিচার স্বাধীনভাবে করতে পারছে না। কেন? কারণ আপনি সকাল বিকাল বলতেছেন এই এদের নামাইতে বেড়ে ধরতে হবে, তো এবার তারা আবার ওই সুবিধাটা নেয়, ওই কোর্টে গেলে তখন তারা ওই জর্ষে ভয় পেয়ে তাদেরকে যা চায় সেটাই দিয়ে দেওয়ার চেষ্টা করে। ভয়ঙ্কর একটা অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ। তো আমরা তো দেখছি সেইটা। আজকে আপনার কোর্ট কাছারিতে বিচারকরা স্বাধীনভাবে, আমি একটা জিনিস বলি আপনাকে, সেটা হলো এর গত সরকারের আমলে বিচার বিভাগের বিরুদ্ধে অভিযোগ আছে, আমি অ্যাডমিট করি। খালেদা জিয়ার জামিন পাওয়া ছিল, কেন হয় নাই? সরকারের হস্তক্ষেপ হয় নাই, এই মেকানিজমগুলো ছিল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে পরিবেশের মামলায় এই আসলাম সাহেব এমপি আরম্ভ করে, তারপরে হাজী সেলিম থেকে আরম্ভ করে লালবাগ কেল্লা, যত জায়গায় আমি করেছি, কোর্ট কিন্তু কোনো জায়গায় সরকারের পক্ষে যায় নাই, পরিবেশের পক্ষে ছিল। কিন্তু আজকে কিন্তু আমি উল্টা দেখতেছি, আজকে কিন্তু দেখি আমি সেটা পাচ্ছি না। অর্থাৎ সেক্ষেত্রে আমি দেখব যে পরিবেশ পরিস্থিতি যেটা দেখছি সেটা হলো যে আমরা চাচ্ছিলাম এটাকে একটু উন্নত করার জন্য। হ্যাঁ, প্রচেষ্টা আছে, বিচারক নিয়োগের জন্য কতগুলো মৌলিক বিষয় আছে, সেগুলো হয়তো একটু আগাচ্ছে। কিন্তু আপনি যতই মৌলিক বিষয় আগান, ধরেন আপনার গণতন্ত্র আছে, পার্লামেন্টারি বোর্ডে সব সিদ্ধান্ত হবে, তারপর আপনারা সব বৈশা বলে দিতেন যে প্রধানমন্ত্রী যা করবে সেটাই করবে। এটা তো হিউম্যান বিইং, আমরা তো এটা তো মেশিন না, হিউম্যান বিইং এর ক্যারেক্টার। এখন আপনি যতই আপনি দেন না কেন, সেটা আমি কিভাবে চালাবো সেটা আমার উপর ডিপেন্ড করবে। আমরা যতই আপনার আইন করি না কেন, যত কিছু করি না কেন, কিন্তু আইনের প্রতি মানুষের শ্রদ্ধা থাকে এবং আইনের জায়গাটা নিয়ে যাওয়া, সেটা তো রাষ্ট্রের দায়িত্ব। সবচেয়ে প্রবলেম হলো এখন রাষ্ট্র যে চিন্তাটা করছে, রাষ্ট্রের চিন্তাটা কি এটাও তো আমরা বুঝতে পারছি না। বিএনপি তো রোজ টিভিতে এসে বলতেছে ক্লিয়ার করেন, আমরা এখনো বুঝতে পারছি না আসলেই কি নির্বাচন হবে নাকি নির্বাচন হবে না। যেমন আবার ওই যে সূত্র বের করছে যে 5 বছর থাকা, তাহলে কি আবার 5 বছর থাকতে গেলে তাহলে তো একটা পলিটিক্যাল সংঘাত হবে না? আপনার কি মনে করেন ছেড়ে দিবে? তা ছেড়ে দিবে না। রাজনৈতিক দলগুলো তো রাস্তায় নামলে আর একটা ম্যাচাকার হবে, আর একটা ম্যাচাকার হলে সেটা আপনার কি ধারণ করতে পারবেন? এবং সেখানে পুলিশ তো নাই। আওয়ামী লীগের সময় তো পুলিশ 15 দিন 20 দিন আপনার পুলিশ রাইফেল দিয়ে গুলি করে এটা মোটামুটি সরকারকে ঠেকাইছে। আজকের পুলিশ তো আপনাকে 2 দিনও ঠেকাইতে পারবে না রাস্তায় নামলে। মানুষ কে ঠেকাবে বলেন? সেটা তো আসলে কারোর, আর যদি ঠেকাতে পারবেন, আপনি যদি বলেন যে আপনি ফেসবুকে দিয়ে আপনি কিছু লোক নিয়ে আসলেন, তাহলে কি দাঁড়াবে? ওই লোক আর এই লোক এরা হইলো মারামারি হবে। তাহলে কি দাঁড়াইলো? সিভিল ওয়ারের দিকে দেশ চলে যাবে। কোনোভাবে প্রত্যাশা করি না। কিন্তু আপনার যেটা লক্ষণ, যেটা সেই নির্বাচনটা যদি খুব দ্রুত না দেওয়া হয়, তাহলে কিন্তু সেই পরিবেশ পরিস্থিতি কোথায় যাবে? রাজনীতিবিদরাও বলতেছে, আমরা নাগরিক হিসেবে এটা বুঝি কোথায় যাবে। সরকার তো বারবার বলছে যে আগামী বছর, মানে এই বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এই সময়ের মধ্যে নির্বাচন হলে কি যে সিভিল ওয়ার বা একটা যুদ্ধের কথা বলছে, মানে জনযুদ্ধের, সেই রকম পরিস্থিতি কি তৈরি হওয়ার মতো রয়েছে? আগামী জুনের মধ্যেও যদি নির্বাচন হয় এবং সরকার বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে, সেগুলো রিপোর্ট পাওয়ার পরে যদি কিছু সংস্কার হয়, এটা তো পরবর্তী সরকারের জন্য একটা লাভ হবে। দেখেন, মানুষের ভিতর কিন্তু এক ধরনের অনিশ্চিত অবস্থা মানুষ ভাবছে। কেন ভাবছে? প্রথম থেকে কথা ছিল ডিসেম্বর, তারপর এটা হয়ে গেল জুলাই, মানে জুন। এইটার মধ্য দিয়ে মানুষের ভিতর এক ধরনের কাজ করতেছে যে আসলে নির্বাচনটা হবে কিনা, শঙ্কা। এই সন্দেহের জায়গা থেকে কিন্তু অনেক দুর্বলতার দিক আমরা লক্ষ্য করছি। রাজনৈতিক দলের ভিতর এক ধরনের অসহিষ্ণুতা লক্ষ্য করা যাচ্ছে, ডিবেট আছে। এখন পর্যন্ত আমরা এমন কোনো জায়গায় পৌঁছাতে পারিনি ঐক্যমতে যে সবাই মিলে একটা কাজ করে। দেখেন, একটা বিষয় পর্যন্ত গত 8 মাসে বা তার আগেও আমরা কি একমত হইতে পারছি? আজ পর্যন্ত হতে পারিনি। তারপর দেখেন
সাম্প্রতিককালে ভারত পাকিস্তানের যে অবস্থা সেটার যে যদি উত্তপ্ত হয়ে যায় সেটার একটা ঢেউ কিন্তু বাংলাদেশে লাগবে এবং সেটা কিন্তু অনেক বড় ধরনের ঢেউ হয়ে যেতে পারে। কারণ আমি এই শঙ্কার কথাটা বলে রাখছি, কারণ আমি কোনো এক সময় বাংলাদেশের অনেক ব্যাপারে শঙ্কা করেছি, আজকে এই একটা শঙ্কা দিলাম। এই শঙ্কাটার কারণ কি আপনার? বাংলাদেশে এখন কিন্তু অস্থির একটা রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। এখানে আপনি দেখবেন আগে একটা ডেমোক্রেসি, সোশ্যালিজম এইসব কথার ভিতর ছিল, এখন কিন্তু আরো দুই একটা জিনিস যুক্ত হয়ে যাচ্ছে, ইসলামী ব্যবস্থা এইটা সেটা আসছে। এটাকে কিন্তু আপনি ইগনোর করার জায়গায় নেই। আপনি ইগনোর করতে পারেন মুখে, কিন্তু বাস্তবে এইটাকেও আপনার হিসাবে আনতে হবে। ফলে আগে যত সহজে একটা কথা বলার স্কোপ ছিল, এখন এক পেশে হয়ে যায়। এখন সব কিছুকে অ্যাকোমোডেট করে বলার বিষয়টা চলে এসছে। আর একটা জিনিস দেখেন, আপনি বলছেন যে বিভিন্ন সংস্কার, আরে ভাই সংস্কারের কথা বাদ দিলাম, কনস্টিটিউশন ছিল, আইন কানুন ছিল, স্বৈরাচার কি কিছু মানছে? তা আপনি যত হাজার পেজের সংস্কার লেখেন না কেন, সেটার কিছু আসে যায়? আমি তো দেখি না। তাহলে আসলে কি মানে এই সংস্কারটা কি শুধুমাত্র মানে খাতা কলমে থাকবে? সংস্কারের যা খাতা কলম নিয়ে বসছে এগুলো তো একটাও করার, সংবিধানের বিষয় তো ওনারা করতে পারবেন না, সংস্কার কি করবেন? একটা জায়গায় ছিল যে নির্বাচন সঠিকভাবে হবে, নির্বাচনটাকে ক্ষমতায় যারা থাকবে তারা ম্যানুভারিং করতে পারবে না, ইচ্ছা মতো রেজাল্ট পরিবর্তন করে ক্ষমতায় কন্টিনিউ করতে পারবে না। এই একটা জায়গা করে দেখ, একটা জায়গা করে দিলেই এই বাংলাদেশের মানুষ বহু কৃতজ্ঞ থাকবে। পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারাও যদি আবার ফ্যাসিস্ট হয়ে যায়, সেই আশঙ্কা তো থাকে। নির্বাচনী ব্যবস্থাটা যদি আপনি সিস্টেম মতো করতে পারেন, ফ্যাসিস্ট হওয়ার সুযোগ থাকবে না, তা তো জনগণের কাছে যেতে হবে। এর আগে তো সেই জন্যই ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনটা রায় দিয়ে বাতিল করার পরে তখন তারা একক নির্বাচন, বিএনপি আসে নাই, ভোট টোট দিয়ে তারা নিয়ে গেছে। কিন্তু যদি নির্বাচনী ব্যবস্থাটা যদি সঠিক থাকে সেটা পারবে না। খুব শঙ্কা রয়ে গেছে। একটা হচ্ছে পুরা কনস্টিটিউশনকে ঝেড়ে মুছে ফেলে দেওয়া, এই কথাটা কিন্তু আসছে। আরেকটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক ডিক্লারেশন। এই দুটি জায়গার থেকে আপনি দেখেন, এই দুটি জায়গায় এই মুহূর্তে আপনি অ্যাড্রেস করা মানে হচ্ছে আর একটা নতুন সমস্যা তৈরি করা। আমার সময় একেবারে শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।